হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অরণ্য আড্ডা। আমরা শুরু করেছি কারেন্ট ইলেকট্রিসিটি দিয়ে। ক্লাস 10-এর একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার কারেন্ট ইলেকট্রিসিটি দিয়ে আমরা শুরু করেছি। এবং এই কারেন্ট ইলেকট্রিসিটির দেখবে অনেকগুলো ভিডিও আমি করেছি, কনসেপচুয়াল ভিডিও করেছি। প্রত্যেকটা ভিডিও কিন্তু দেখবে এবং দেখে যদি কারো সমস্যা হয় অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে। কমেন্ট বক্সটা দেওয়া আছে এই জন্য, যদি কোনো সমস্যা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করবে এবং তোমাদের ডিমান্ডগুলো কি আছে সেটা কিন্তু কমেন্ট করবে। তোমাদের জন্য এই ভিডিও স্টার্ট করেছি, যদি কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট করবে। আজকে আমরা স্টার্ট করব ক্লাস 10-এর সব থেকে ইজি একটা চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারটা হচ্ছে পদার্থবিজ্ঞানের, যেটা হচ্ছে তাপ। পদার্থবিজ্ঞানের টোটাল 4টে চ্যাপ্টার আছে। এই 4টে চ্যাপ্টারের মধ্যে সব থেকে ইজি যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে তাপ। এই তাপ কিন্তু আমরা স্টার্ট করব। ওকে, সব থেকে ইজি চ্যাপ্টার আমি শুরু করছি আজকে। তাপের ঘটনা বা হচ্ছে আমরা এটাকে থার্মাল ফিনোমিনা বলবো। ওকে, তো তাপের ঘটনার সমূহ বা থার্মাল ফিনোমিনার যে ইম্পর্টেন্ট যে টপিক্সটা, যেটা নিয়েই এই চ্যাপ্টারটা, এবং প্রচন্ড ইজি একটা চ্যাপ্টার, ইজি একটা টপিক্স আছে, সেটা হচ্ছে আমরা বলবো যে থার্মাল এক্সপেনশন বা তাপের প্রসারণ। আচ্ছা, থার্মাল এক্সপেনশন বা তাপের প্রসারণ মানে কি? দেখো, থার্মাল এক্সপেনশন মানে হচ্ছে পদার্থের তোমার প্রসারণ। পদার্থের প্রসারণ মানে যদি কোনো পদার্থে আমি তাপ দিই, কোনো পদার্থে যদি আমি তাপ দিই এবং তাপ দেওয়ার ফলে যদি কোনো পদার্থের প্রসারণ হয়, তাহলে এটাকেই আমরা বলবো থার্মাল এক্সপেনশন বা তাপীয় প্রসারণ। ক্লিয়ার? প্রত্যেকে বুঝতে পেরেছো আশা করি। কোনো পদার্থে তাপ দেওয়ার ফলে যদি পদার্থের প্রসারণ হয়, তাহলে এটাকে আমরা কি বলবো? তাপের প্রসারণ বা থার্মাল এক্সপেনশন। ক্লিয়ার? তাপের প্রসারণ তো আমরা প্রত্যেকে বুঝলাম যে স্যার তাপ দিলে পদার্থের প্রসারণটা হবে, এটাকেই আমরা বলবো থার্মাল এক্সপেনশন বা তাপের প্রসারণ। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তাপের প্রসারণটা কেন হয়, এটা কিন্তু অবশ্যই জানতে হবে। আমি পুরো চ্যাপ্টারটা পড়ে গেলাম যে স্যার থার্মাল এক্সপেনশন, তাপের প্রসারণ, দৈর্ঘ্য প্রসারণ, এই ক্ষেত্র প্রসারণ, আয়তন প্রসারণ, হ্যান ত্যান পড়ে দিয়ে চলে গেলাম। তোমাকে প্রশ্ন করে দিল যে তাপের প্রসারণ কেন হয়, কি এর মানে মেন কনসেপ্টটা কি, তুমি সেটাই বলতে পারলে না। অথচ তুমি বোর্ড পাস করে বেরিয়ে গেলে, তুমি কনসেপ্টটাই বোঝো না যে স্যার তাপের প্রসারণ কেন। যা শুরু করলাম স্যার তাপের প্রসারণ, এই দৈর্ঘ্য প্রসারণ হলো স্যার, প্রস্থ প্রসারণ হলো, ক্ষেত্র প্রসারণ হলো স্যার, ভলিউম প্রসারণ হলো। তো তাপের প্রসারণ কেন হয়, যে প্রশ্নটা করে দিল হ্যাঁ করে তাকিয়ে থাকলে, একটা 10-এ পাস করে বোর্ড পেরিয়ে গেলে, দুদিন পরে নিট পড়বে, জয়েন্ট পড়বে, তুমি তাপের প্রসারণটা কেন হয় সেই কারণটাই তুমি জানো না। একটা লজ্জাজনক বিষয় হয়ে যাবে। তো আমি এই চ্যাপ্টারতে তোমার কনসেপ্ট ক্লিয়ার করে দেবো যে তাপের প্রসারণটা কেন হয়, এটা কিন্তু আমাদের প্রত্যেকেই বুঝতে হবে। ক্লিয়ার? আমি যখনই যে কোনো একটা চ্যাপ্টার পড়বো তার কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার করতে হবে। মানে আমি শুধু ঝরলি শুধু মার্কস পাওয়া জিনিসটা কিন্তু এখন কিছু নয়। আমাদের এখন মেনলি টেন্ডেন্সি হচ্ছে, আমরা বোর্ডস, আমি ডিরেক্টলি বলছি, ক্লাস 10-এর বাচ্চা কাচ্চাদের মানে এখন টেন্ডেন্সি হচ্ছে স্যার আমাকে মার্কসটা পেতে হবে, স্যার 90-90 পেতে হবে, 100-তে 100 পেতে হবে। কিন্তু কনসেপ্ট থেকে যদি একটা কোশ্চেন করা, কেউ কিন্তু উত্তর দিতে পারবে না। আমি চ্যালেঞ্জ করে বলছি, বেশিরভাগ ছেলেই শুধু নোট ভিত্তিক পড়তে যাও, স্যার এটা মুখস্থ লিখিয়ে দিন, এটা পড়ে নিই, তাহলে আমার মার্কসটা হয়ে যাবে। আরে মার্কসটা জীবনে সবকিছু নয়। তুমি এরপরে গ্র্যাজুয়েশন করবে, 11-12 পড়বে, সায়েন্স পড়বে, নিট পড়বে, তুমি কনসেপ্টটাই জানো না, তাহলে পড়ার কোনো মানেই হলো না। তো আমার বক্তব্য হচ্ছে একটাই, যে জিনিসটা শিখবে অবশ্যই কিন্তু ভালো করে শিখতে হবে, কনসেপচুয়াল শিখতে হবে, যে স্যার কেন হচ্ছে, এই কেন কোশ্চেনটা কিন্তু আমাদের জানতে হবে। যে স্যার কেন হচ্ছে থার্মাল এক্সপেনশন বা তাপের প্রসারণটা কেন হয় স্যার, এই কোশ্চেনটা আমাদের করতে হবে। নাহলে মুখস্থ করে গেলাম স্যার দৈর্ঘ্য প্রসারণ হলে তাকে দৈর্ঘ্য প্রসারণ বলা হয়, ক্ষেত্র প্রসারণ তাকে ক্ষেত্র প্রসারণ, এই ভলিউম প্রসারণ, এই স্যার ফর্মুলা করে নিলাম, দু একটা অঙ্ক করে নিলাম, হয়ে গেল। কিন্তু আমার যদি বলা হয় স্যার তাপের প্রসারণটা কেন হয়, আমি সেটাই জানি না। এই তো হচ্ছে আমাদের শিক্ষা, মানে এই তো পড়া। তো আমি চাইবো যে তোমাদের প্রত্যেকটা কারণ জানতে হবে। ফিজিক্স যখন পড়বে বা সায়েন্স যখন পড়তে চাইছো, আশা করি তোমরা মাধ্যমিক দিচ্ছ, আগামী দিনে তোমরা সায়েন্স নিয়ে পড়বে। তো সায়েন্স নিয়ে যখন পড়তে চাইছো বা যাদের ইচ্ছা আছে তুমি নিট দেবে বা হচ্ছে জয়েন্ট দেবে, তাহলে তোমাদের কিন্তু আমি অবশ্যই বলবো যে কারণগুলো জানতে হবে। যে স্যার তাপের প্রসারণটা কেন হচ্ছে, এর কি কারণ, এটা আমাকে জানতে হবে। এই কি বা কেন হচ্ছে, এই কারণগুলো যখনই তোমার জানার মানে ইচ্ছা শক্তি জাগবে, তখনই তোমার পড়ার প্রতি ইন্টারেস্টটা জাগবে। আর ফিজিক্স কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস, মানে এখানে শুধু মুখস্থ করে নিলাম তাহলে কিন্তু হবে না। ক্লিয়ার? তো আমাদের সবকিছু কিন্তু জানতে হবে, কারণটা কি, কি কারণে হচ্ছে, এটা কিন্তু আমার জানতে হবে। আমি কারেন্ট ইলেকট্রিসিটির অনেকগুলো চ্যাপ্টার মানে অনেকগুলো টপিক্স কিন্তু করিয়ে দিয়েছি, আমার প্লে লিস্টে আছে, তোমরা অবশ্যই কিন্তু দেখবে। ক্লিয়ার? তোমরা যেখান থেকেই পড়ো না কেন অবশ্যই কিন্তু দেখবে, তাতে কি হবে তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। আমি কিন্তু অনেকগুলো কনসেপচুয়াল ক্লাস করিয়েছি, তো দেখবে, অবশ্যই দেখবে, তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। ওকে, তো আমি শুরু করছি। তোমাদের এই যে তাপের প্রসারণ বা এই যে থার্মাল ফিনোমিনা, এই যে চ্যাপ্টারটা আছে, তার প্রথম টপিক্সটাই হচ্ছে আমার তাপীয় প্রসারণ বা থার্মাল এক্সপেনশন। তাপীয় প্রসারণ বা থার্মাল এক্সপেনশন, তুমি নাম দেখে পরিষ্কার বুঝতে পারছো যে স্যার তাপ দিলে যদি কোনো পদার্থের প্রসারণ হয়, তাহলে সেটাকেই আমি বলবো তাপীয় প্রসারণ বা থার্মাল এক্সপেনশন।
এটা তো বুঝে গেলাম স্যার, নাম দিয়েই বুঝে গেলাম, কিন্তু এই তাপের প্রসারণটা কেন হয় এটা আমাদের জানতে হবে। ক্লিয়ার? তাপের প্রসারণ কেন হয় এটা কিন্তু অবশ্যই আমাদের জানতে হবে। যদি এটা না জানো তাহলে এই চ্যাপ্টার পড়ার মানেই হলো না। শুধু মুখস্থ করে চলে গেলাম, মার্কস পেয়ে গেলাম, স্যার ফার্স্ট হয়ে গেলাম, ব্যাস। যেই কোনো জায়গায় ইন্টারভিউ বা কোনো তোমাকে কোশ্চেন করবে, ভাই ভাই একটু ভেতর থেকে কোশ্চেন করলে কিছুই উত্তর দিতে পারবে না। তো মুখস্থ বিদ্যা না করে আমার বক্তব্য হচ্ছে যে আমাদের যেটুকুই জানবো, যেটুকুই শিখবো, এটা কনসেপচুয়াল শিখবো। যেহেতু আমি সায়েন্স পড়বো আগামী দিনে যখন আমি ভাবছি, তো আমাদের একটু কনসেপ্টগুলো জানতে হবে, স্যার কেন তাপের প্রসারণটা হচ্ছে। ক্লিয়ার? তো আমি দেখো এই জিনিসটা আমি এক্সপ্যান্ড করব যে তাপের প্রসারণ কেন হয়। তার আগে আমাদের প্রত্যেককে জানতে হবে যে আমরা প্রকৃতিতে কিন্তু তোমাদের ক্লাস 10 পর্যন্ত 3 ধরনের পদার্থ হয়। কত ধরনের পদার্থ হয়? মেনলি কিন্তু 3 ধরনের পদার্থ হয়। কি কি পদার্থ হয়? একটা হচ্ছে কঠিন পদার্থ, একটা হচ্ছে তোমার তরল পদার্থ, আর একটা হচ্ছে গ্যাস পদার্থ। বুঝতে পেরেছো? সলিড, লিকুইড আর গ্যাস, এই 3 ধরনের কিন্তু পদার্থ হয়। ক্লিয়ার? এইবারে মাথায় রাখতে হবে যে কোনো পদার্থ কিন্তু কি দিয়ে তৈরি হয়? পরমাণু দিয়ে তৈরি হয়। যে কোনো পদার্থ কিন্তু পরমাণু দিয়ে তৈরি, আমরাও কিন্তু পরমাণু দিয়ে তৈরি। বুঝতে পেরেছো? এই যে কারেন্ট যখন, এই জন্য আমাকে টাচ করলে কারেন্ট, ইলেকট্রিসিটি হয়, কারণ আমার পরমাণু আছে, আমার বডিতে ইলেকট্রনস আছে, আমিও কিন্তু কন্ডাক্টর। ক্লিয়ার? তো যে কোনো পদার্থই কিন্তু পরমাণু দিয়ে তৈরি হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। বুঝতে পেরেছো? যে কোনো পদার্থ কি দিয়ে তৈরি? পরমাণু দিয়ে তৈরি হয়। এইবারে আমি যখন বলছি যে তাপীয় প্রসারণ, আমি সলিড, কঠিন পদার্থকে কনসিডার করলাম, সলিড, লিকুইড, গ্যাস, প্রত্যেকটা পদার্থই কিন্তু পরমাণু দিয়ে তৈরি হয়। আমরা এটা জানি, বাচ্চাকাল থেকে 6, 7, 8 থেকেই পড়ে এসেছি। প্রকৃতির 3 ধরনের পদার্থ হয়, কঠিন, তরল এবং গ্যাসীয়, এই 3 ধরনের পদার্থ হয়। এবং কঠিন পদার্থতে পরমাণুগুলো থাকে অনেক বেশি, মানে ক্লোজলি প্যাকড থাকে, ঘন সন্নিবিষ্ট থাকে, অনেক অনেক পরমাণু থাকে। ক্লিয়ার? সলিড বা কঠিন পদার্থে পরমাণু থাকে ক্লোজলি প্যাকড, অনেক কোটি কোটি পদার্থকে একটা একজনের সঙ্গে লেগে থাকে, একজন পর পর কিন্তু অ্যারেঞ্জ করা থাকে এবং ক্লোজলি প্যাকড থাকে, তাদের মধ্যে কোনো সেপারেশন থাকে না, কোনো ডিস্টেন্স থাকে না কঠিন পদার্থে। বুঝতে পেরেছো? তো কঠিন পদার্থ সম্পর্কে বুঝে গেছো। এইবারে তুমি যদি তরল নাও, তরলের কিন্তু একটু গ্যাপ থাকে, আমি একটু বলে দিই। দেখো এইটা হচ্ছে আমার সলিড, বা আমি লিখলাম কঠিন, তরল, এটা গ্যাস। এগুলো আমরা জানি, ক্লাস 10-এ পড়ছো, অবশ্যই এই বিষয়গুলো জানো। আমরা 6, 7 থেকেই জানি যে স্যার 3 ধরনের পদার্থ হয়, কঠিন, তরল আর গ্যাস। কঠিনে কি হবে? এই পরমাণুগুলো আমি কি এঁকেছি, এগুলো হচ্ছে পরমাণু। তাহলে কঠিনে দেখো পরমাণুগুলো কিন্তু ক্লোজলি প্যাকড আছে, মানে কোনো গ্যাপ নেই। তরলে দেখো একটু গ্যাপ আছে, আচ্ছা একটু আরেকটু করি, না গ্যাসটা আমি একটু করেছি, দেখো একটু গ্যাসে দেখো আরো বেশি আছে। তাহলে সবথেকে বেশি পরমাণুর মধ্যে গ্যাপ থাকে গ্যাসে, তারপরে থাকে তরলে, আর গ্যাপ থাকে না একদম কঠিনে। এই পর্যন্ত আমরা জানি। তো আমি আরেকবার করে দিলাম, আশা করি বুঝতে পেরেছো। এইবারে যখন আমি কঠিন নিয়ে আলোচনা করছি, তাহলে কঠিন পদার্থে যখন তুমি তাপ দেবে, কঠিন পদার্থতে যদি আমি তাপ দিই, তাহলে কঠিন পদার্থতে পরমাণু দিয়ে তৈরি, তাহলে পরমাণু কি করবে? এই তাপটা নেবে। আমি কঠিন পদার্থতে তাপ দিলাম, কঠিন পদার্থতে যে আমি তাপ দিই, এই তাপ দিলাম আমি কঠিন পদার্থতে, তাহলে কঠিন পদার্থতে তাপ দেওয়া মানে ওই পরমাণুগুলো তাপটা গ্রহণ করবে। বুঝতে পেরেছো? তাহলে পরমাণু তাপ গ্রহণ করা মানে কি? পরমাণু কি গ্রহণ করলো? আরে তাপ তো একটা শক্তি, আমরা তো প্রত্যেকে জানি হিট ইজ এ ফর্ম অফ এনার্জি, তাপ একটা শক্তি। তাহলে পরমাণু কি নিল? তাপ নিল, মানে কি? শক্তি নিল। তাহলে পরমাণু কি একটা শক্তি পেল। তাহলে পরমাণু যদি শক্তি পায়, তাহলে সে কি চুপচাপ থাকবে? বলো, ধরো তুমি আজকে ভিখারি ছিলে, হঠাৎ তুমি কোটিপতি হয়ে গেলে, বা তোমার কাছে বিএমডাব্লিউ চলে আসলো বা কেটিএম চলে আসলো, তাহলে তুমি কি চুপচাপ থাকবে? ছোটাছুটি করবে, ভাইব্রেট করতে লাগবে। তাহলে পরমাণু যখনই এই এনার্জি বা হিট বা এই তাপ পেলো বা এই যে শক্তিটা পেলো, তখন কিন্তু পরমাণু চুপচাপ থাকবে না, ও এক্সাইট করতে থাকবে। যেমন তুমি কেটিএম পেলে, তখন কি চুপচাপ থাকবে? বাবার কাছ থেকে একদম কেটিএম পেয়ে গেছো, তুমি কি করবে? একদম ছোটাছুটি করবে। ক্লিয়ার? তাহলে যখনই পরমাণু এই শক্তিটা পেয়ে গেল, তখন কি করবে? সে এক্সাইট করতে থাকবে, ভাইব্রেট করতে থাকবে। আর ভাইব্রেট যেই করবে,
তখন কি করবে, এখানে তো একটা পরমাণু নেই, ধরো এ প্রথমে হিটটা পেলো, এ শক্তি পেয়ে গেল, প্রথম পরমাণু যদি শক্তি পেয়ে যায় তাহলে সে ভাইব্রেট করতে থাকবে, তাহলে সেই যদি ভাইব্রেট করতে থাকে তাহলে পাশের গুলো কি চুপচাপ থাকবে, তারাও তো ভাইব্রেট করবে, কারণ তারাও এনার্জি পেয়েছে, তারাও শক্তি পেয়েছে, তারাও এক্সাইট হবে, তারাও ছোটাছুটি করবে, ভাইব্রেট করতে থাকবে। ফলে একটা পরমাণু আরেকটা পরমাণুর সঙ্গে কি করবে, কলিশন করবে, ধাক্কা ধাক্কি করবে, প্রচন্ড কলিশন করবে, একজন আরেকজনের সঙ্গে কি করবে, কলিশন করবে। তাহলে কলিশন যদি করে তাহলে যে কোনো দুটো পরমাণুর মধ্যে ওভারঅল আমার ডিস্টেন্সটা কি হবে, অ্যাভারেজ ডিস্টেন্সটা বা যে গড় দূরত্ব সেটা কিন্তু বেড়ে যাবে। বোঝা গেছে? এই যে কোনো দুটো পরমাণুর মধ্যে এই যে অ্যাভারেজ ডিস্টেন্সটা বেড়ে গেল, ওভারঅল সব ক্ষেত্রেই বাড়ছে। ধরো এখানে একটু গ্যাপ বেড়ে গেল, এই দুটো এখন এরকম হয়ে গেল, ধরো এরকম হয়ে গেল, ধাক্কা ধাক্কিতে এইরকম হয়ে গেল, এরকম হয়ে গেল, এরকম হয়ে গেল। তাহলে দুটো পরমাণুর মধ্যে যদি অ্যাভারেজ ডিস্টেন্সটা বা গড় দূরত্বটা যদি বেড়ে যায়, এই করতে করতে ওভারঅল সিস্টেমটারই দূরত্ব বেড়ে গেল। আগে তো ক্লোজলি প্যাক ছিল, এখন যেই হিট নিল, হিট ইজ এ ফর্ম অফ এনার্জি, মানে শক্তি পেল, পরমাণু যদি শক্তি পাই তাহলে এক্সাইট করবে, এক্সাইট করা মানে ভাইব্রেশন বাড়বে, ভাইব্রেশন করা মানে কলিশন বাড়বে, ধাক্কা ধাক্কি বাড়বে, লাফালাফি বাড়বে। তাহলে লাফালাফি যদি বাড়ে তাহলে কি করবে, তুমি চুপচাপ থাকবে, যেটা বললাম এনার্জি পেয়েছে, শক্তি পেয়েছে, লাফালাফি করবে, ভাই তুই সর, এরকম সরিয়ে দিয়ে গ্যাপ তৈরি হয়ে যাবে, মারামারি করে গ্যাপ তৈরি করবে। তাহলে দুটো পরমাণুর মধ্যে গ্যাপ হলো, এইরকম করে পাশের পরমাণু পাশে এরকম গ্যাপ হতে 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 ওভারঅল সিস্টেমের একটা লেন্থ ইনক্রিজ করে গেল, বা ওভারঅল সিস্টেমটা বড় হয়ে গেল। বোঝা গেছে? এই যে বেড়ে যাওয়া এইটাকেই বলছি আমরা এক্সপ্যানশন বা প্রসারণ। বুঝতে পেরেছো? ক্লিয়ার? তাহলে আমি কি বললাম, থার্মাল এক্সপেনশন বা তাপীয় প্রসারণ মানে হচ্ছে যখনই আমি কোনো একটা পদার্থতে তাপ দেব, তাহলে পদার্থ তো পরমাণু দিয়ে তৈরি, তাহলে পরমাণু ওই তাপটা নেবে, মানে শক্তি পেলো। তাহলে পরমাণু যদি শক্তি পায় তাহলে পরমাণু ভাইব্রেট করতে লাগবে, কম্পন করতে থাকবে। পরমাণু যদি কম্পন করতে থাকতে, পাশেও তো পরমাণু আছে, যে কোনো পদার্থতে একটা পরমাণু দিয়ে তৈরি হয় না, কোটি কোটি পরমাণু থাকে। তাহলে একজন আরেকজনকে ধাক্কা ধাক্কি করতে করতে ওভারঅল কলিশন করবে, কলিশন করতে করতে ওভারঅল যে কোনো দুটো পরমাণুর মধ্যে দূরত্ব বেড়ে যাবে। তাহলে এই দূরত্ব বাড়তে বাড়তে ওভারঅল কি হবে, সিস্টেমটারই লেন্থটা বেড়ে গেল। এইটাকেই বলছি আমরা থার্মাল এক্সপেনশন বা তাপীয় প্রসারণ। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো এবং কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। যদি কারো সমস্যা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করবে, কমেন্টটা কিন্তু আছে তোমাদের জন্য, এবং ভিডিওগুলো করি তোমাদের হেল্পের জন্য। তো যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় বা কোনো প্রবলেম হয় অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে। বোঝা গেছে? আচ্ছা, আর এই চ্যানেলে কিন্তু আমি কনসেপচুয়াল জিনিসগুলো ক্লিয়ার করবো, মানে যেগুলো কনসেপ্ট আছে সেই জিনিসগুলো আমি বেশি জোর দেবো। নোট বা নোট ভিত্তিক পড়া তো বই আছে, আমি নোট কিন্তু খুব একটা দিই না, আমি কনসেপ্টগুলো ক্লিয়ার করবো। তুমি যদি ভিডিওগুলো দেখো পরিষ্কার বুঝতে পারবে, আমি জিনিসগুলো বুঝিয়ে দেবো। তোমাদের শুধু হচ্ছে এই বই থেকে ডেফিনেশন বা সংজ্ঞাগুলো পড়ে নিতে হবে। বুঝতে পেরেছো? তাহলে থার্মাল এক্সপেন্সটা কেন হয়, বা থার্মাল এক্সপেন্সন বা তাপীয় প্রসারণটা আমি বলে দিলাম, যে তাপ দিলে যদি পদার্থের প্রসারণ হয় সেটাকে তাপীয় প্রসারণ বলবো, এবং কেন তাপের প্রসারণ হয় সেটা কিন্তু আমি বলে দিয়েছি। পরিষ্কার হয়েছে? আচ্ছা, এইবারে তাহলে আমার কঠিনের প্রসারণ বললাম, তরলের প্রসারণ, গ্যাসের, তিনটেরই প্রসারণ হয়। তাহলে এইবার আমাকে বলো, দেখো এখানে তো পরমাণুগুলো ক্লোজলি প্যাক থাকে, তাহলে এটা সামান্য একটু সরে যাবে, আর গ্যাসে তো, তরলে তো এমনিতেই অনেক দূরে থাকে, তো আরো দূরে সরে যাবে, আর গ্যাস তো আরো বেশি। তাহলে তুমি যদি এই তিনটেকে কম্পেয়ার করে দেখো তাহলে পরিষ্কার তুমি বলতে পারবে, দেখো গ্যাসের ক্ষেত্রে তো এমনিতেই যে কোনো দুটো পরমাণুর মধ্যে দূরত্ব অনেক বেশি থাকে, অনেক গ্যাপ থাকে পরমাণুগুলোর মধ্যে, তাহলে হিট করলে তো আরো গ্যাপ তৈরি হয়ে যাবে। এই জন্য সব থেকে প্রসারণ কিন্তু হবে কার, গ্যাসের। গ্যাসের প্রসারণটা কিন্তু সব থেকে বেশি হবে, কারণ গ্যাস মানেই তো যে কোনো দুটো পরমাণুর মধ্যে হিউজ একটা গ্যাপ আছে, তাহলে তাকে যদি হিট করো তাহলে আরো গ্যাপ, আরো দূরে দূরে চলে যাবে। তাহলে এই জন্য গ্যাসের প্রসারণ কিন্তু সব থেকে বেশি হবে। বোঝা গেছে? এমনিতেই গ্যাসের দূরত্ব অনেক বেশি যে কোনো দুটো পরমাণুর মধ্যে, তরলে একটু কম আছে আর এখানে তো নেই, তাহলে সব থেকে বেশি প্রসারণ কিন্তু গ্যাসের হবে। বোঝা গেছে? এরপরে কার হবে, তরলের হবে, তারপরে হবে আমার কঠিনের। বোঝা গেছে? তাহলে কঠিনের প্রসারণ সব থেকে কম হবে, আর সব থেকে বেশি হবে আমার গ্যাসের প্রসারণ। বোঝা গেছে? এর বারে আমাদের যে টপিকস বা যে টপিকসটা নিয়ে আজকে আমরা ডিটেলসে পড়বো সেটা হচ্ছে কঠিনের প্রসারণ। বোঝা গেছে? এই যে কঠিন পদার্থ আছে, এই কঠিন পদার্থের প্রসারণ আমরা পড়বো। বুঝতে পেরেছো? তাহলে কঠিন পদার্থ মানে এই যে লোহার বা সলিড যে জিনিসগুলো, এই পদার্থের প্রসারণ আমরা পড়বো। তাহলে দেখো কঠিন পদার্থের প্রসারণ কিন্তু তিন ভাবে হতে পারে, তিন রকম ভাবে কিন্তু কঠিনের প্রসারণ হতে পারে। বোঝা গেছে? কি কি ভাবে হতে পারে কঠিনের প্রসারণ? এক নম্বরে হতে পারে দৈর্ঘ্য বরাবর প্রসারণ হতে পারে। একটা লেন্থ নিয়েছি, একটা রড নিয়েছি, তাকে হিট করলাম, রডের লেন্থ বেড়ে গেল, তাহলে দৈর্ঘ্য বাড়লো, তাহলে এটাকে আমরা বলবো দৈর্ঘ্য প্রসারণ। বোঝা গেছে? ক্লিয়ার? এরপরে ধরো আরেকটা হচ্ছে তোমার ক্ষেত্র প্রসারণ, দৈর্ঘ্য বাড়লো, প্রস্থ বাড়লো, ওভারঅল এরিয়াটা বেড়ে গেল, তাহলে এটাকে আমরা বলবো ক্ষেত্র প্রসারণ। আর থার্ড যেটা, সেটা হচ্ছে আমার ভলিউম বা হচ্ছে আয়তন প্রসারণ, ওভারঅল আয়তনটাও বেড়ে যায়, তাহলে আয়তন প্রসারণ। তাহলে দৈর্ঘ্য বাড়লে দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্রফল বাড়লে ক্ষেত্র প্রসারণ,
আয়তন বললে আয়তন প্রসারণ। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এগুলোকে লিখিয়ে দেওয়ার জিনিস। আমার কোশ্চেন হচ্ছে এইটাই, জি স্যার দৈর্ঘ্য প্রসারণ কাকে বলে? এগুলো কি বাচ্চা, তোমরা ক্লাস 10? তো আমি এগুলো কিন্তু লিখে দেবো না, বইয়ে আছে, বই পড়লেই ক্লিয়ার হয়ে যাবে। ফিজিক্স বা সায়েন্স যদি পড়ো মানে ইচ্ছা থাকে, তাহলে ওই ইতিহাস ভূগোলের মতন স্যার নোট ভিত্তিক পড়া কিন্তু যায় না। আমাদের একটু কিন্তু বইটা একটু কাটতে হবে, বুঝিয়ে দেবো নিজের বা বইয়ের মুখস্থ করেই লিখতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। তুমি যে জিনিসটা বুঝলে, সায়েন্স মানে এটাই যে তুমি যে জিনিসটা বুঝলে সেটাকেই লিখা। বা এক্সামিনার যে কপি চেক করবে সে কিন্তু দেখবে না তুমি বইয়ের লাইনটা হুবহু কপি করেছো কিনা, তাতে কিন্তু মার্কস পাই না, এটা কিন্তু মাথায় রাখবে। সায়েন্স বা সায়েন্সের কপি যখন চেক করা হয়, তুমি মুখস্থ লিখেছো কিনা এটা কিন্তু কখনোই দেখা হয় না। তোমার কি দেখাবে তুমি কনসেপ্টটা বুঝেছো কিনা, তুমি নিজের ভাষায় ডেফিনেশন বা সংজ্ঞা লিখো। বোঝা গেছে? তাই বইয়ের মুখস্থ করেই লিখতে হবে স্যার, ওই নোটটাই আমাকে লিখতে হবে, সাঁতরাতে যেটা লেখা আছে বা প্রান্তিকে যেটা লেখা আছে ওটাই আমার মুখস্থ করেই লিখতে হবে, তাহলে আমি 2 এ 2 পাবো বা 1 এ 1 পাবো, নাহলে আমি পাবো না। এটা সম্পূর্ণ ভুল। আমার জিনিসটা বুঝতে হবে, বুঝে নিয়েছি আমি নিজের ভাষায় লিখবো। এটা ইতিহাস বা এ নয় আমাকে মুখস্থ করে একদম লিখতে হবে, আমি যেটা বুঝেছি আমি সেটাই লিখবো। সায়েন্সের মার্কস কিন্তু এভাবেই দেওয়া হয়, মুখস্থ ভিত্তিক কিন্তু নয়। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। তাহলে দৈর্ঘ্যের প্রসারণ হলে এটাকে আমি শর্টলি লিখছাম, দৈর্ঘ্য প্রসারণ। দৈর্ঘ্যের প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, আর হচ্ছে আয়তন প্রসারণ। দৈর্ঘ্য প্রসারণ, দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ আর আয়তন প্রসারণ। তাহলে কঠিনের কিন্তু 3 ধরনের প্রসারণ, দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ আর আয়তন প্রসারণ। বুঝতে পেরেছো? ক্লিয়ার? আচ্ছা, এইবারে আমরা এই দৈর্ঘ্য প্রসারণটা একটা ফর্মুলা হয় বা একটা এক্সপ্রেশন হয়, এই এক্সপ্রেশনটা আমরা করবো আজকে। ওকে, তাহলে আমরা স্টার্ট করবো প্রথমে দৈর্ঘ্য প্রসারণ। তুমি যদি দৈর্ঘ্য প্রসারণটা বুঝে যাও তাহলে কিন্তু এই ক্ষেত্র প্রসারণ আয়তন প্রসারণ তুমি এমনিই করে দিতে পারো, কিচ্ছু নেই। বোঝা গেছে? একই টাইপেরই মানে কনসেপ্ট, একই টাইপেই আমরা এই এক্সপ্রেশনগুলো বের করবো। তাহলে আমরা চলো প্রথমে স্টার্ট করবো আমরা এই দৈর্ঘ্য প্রসারণ। ক্লিয়ার? দেখো আমি দুটো পজিশন আমি দেখিয়েছি, এটা হচ্ছে তার প্রাথমিক অবস্থা। কি ধরেছি, ধরো একটা ধাতব রড আছে, ধাতব রডের লেন্থ আমি মানে প্রাথমিক লেন্থ যেটা বা ইনিশিয়াল লেন্থটা আমি ধরেছি এলন। ক্লিয়ার? একটা ধাতব রড যার প্রাথমিক লেন্থ কত, প্রাথমিক দূরত্ব হচ্ছে আমার এলন। কখন? যখন টেম্পারেচার টিয়ন, ধরো রুম টেম্পারেচার আমি ঘরের বললাম, এই যে এটা একটা লেন্থ যার মানে এই একটা অবজেক্ট বা একটা লোহার রড যার লেন্থ হচ্ছে এলন রুম টেম্পারেচার মানে ঘরের টেম্পারেচারে, সেটা আমি ধরেছি টিয়ন টেম্পারেচারে। যখন টেম্পারেচার টিয়ন, যখন তাপমাত্রা টিয়ন, তখন কোন একটা লোহার রডের বা কোনো একটা মেটালিক রডের লেন্থ হচ্ছে কিন্তু এলন। বুঝতে পেরেছো? এইবারে টেম্পারেচার বাড়ালাম, আমি এটাকে টেম্পারেচার বাড়িয়ে ধরো টি2 করেছি, তাহলে যখন টেম্পারেচার বা তাপমাত্রা টি2 তখন এর লেন্থ হয়ে গেছে এল2। বুঝতে পেরেছো? তাহলে লেন্থটা ছিল এইটুকু, বেড়েছে এতটা, তাহলে লেন্থ বেড়েছে না কমেছে? বেড়েছে। ক্লিয়ার? মাথায় রাখতে হবে এখানে এই যে টেম্পারেচারটা, ফাইনাল টেম্পারেচারটা কিন্তু ইনিশিয়াল টেম্পারেচার থেকে বেশি, অন্তিম তাপমাত্রাটা ফাইনাল মানে ইনিশিয়াল তাপমাত্রা থেকে বেশি, অবশ্যই বেশি হতে হবে, নাহলে এক্সপ্যানশন করবে কি? তুমি রুম টেম্পারেচার ধরো আমি বললাম যে 30°C ইনিশিয়ালি, ফাইনালও 30°, তাহলে এক্সপ্যান্ড করবে? অবশ্যই করবে না। তাহলে আমার তো টেম্পারেচার দিতে হবে, তাহলে অবশ্যই কিন্তু এই ফাইনাল টেম্পারেচারটা কিন্তু ইনিশিয়াল থেকে বেশি হবে। বোঝা গেছে? তাহলে টি2টা কি হবে, গ্রেটার দ্যান কিন্তু T1°C আমি লিখলাম। আচ্ছা টি2 ডিগ্রি দিলাম, টি2 হবে আমার T1 এর থেকে বেশি। বোঝা গেছে? বলে স্যার টি2 যদি বেশি হয় তাহলে এল
L2 তো নিশ্চয়ই বেশি হবে, কারণ এটা আমি এক্সপ্যান্ড করেছে, হিট করেছি, তাহলে L2 নিশ্চয়ই L1 এর থেকে বেশি হবে। তাহলে L2 ও তুমি এখান থেকে বলে দিতে পারবে স্যার, তাহলে এখান থেকে বলতে পারবো যে L2 টাও কিন্তু L1 এর থেকে বেশি হবে। কেন? কারণ এটা এক্সপ্যান্ড করেছে। এক্সপ্যান্ড করার পর ফাইনাল লেন্থ, এটা ইনিশিয়ালি লেন্থ ছিল, প্রাথমিক লেন্থ ছিল L1, আমি টেম্পারেচার বাড়ানোর পরে ফাইনাল লেন্থটা হচ্ছে L2, তাহলে L2 তো অবশ্যই বড় হবে। ক্লিয়ার? কারণ তো এক্সপ্যান্ড করেছে, তাহলে এক্সপ্যান্ড করলে তো লেন্থ অবশ্যই বাড়বে, তাহলে L2 হয়েছে। L2 কিন্তু L1 এর থেকেও বেশি হবে, আর এখানে তো বললাম টেম্পারেচার বেশি, তাহলে T2 কিন্তু T1 এর থেকে বেশি। এই পর্যন্ত বুঝতে পেরেছো? এইবারে দেখো তাহলে দৈর্ঘ্যের পরিবর্তন কতটা হলো, দৈর্ঘ্য পরিবর্তন কতটা হলো। তাহলে ফাইনাল আমরা যে কোনো যখন পরিবর্তন বের করি কি করি, যে কোনো জিনিসের পরিবর্তন যখন বের করতে চাই তখন আমাকে ফাইনাল থেকে ইনিশিয়াল বের করতে হয় না। ধরো তোমার কাছে যখন 50 টাকা আছে, বাবা মা দিল বা কেউ দিল, নিয়ে 100 টাকা হলো, তাহলে তোমার কাছে কত ইনক্রিজ করলো, কত বাড়লো, তাহলে 100 মাইনাস 50 করো। তো তাহলে আমরা যে কোনো অন্তিম থেকে ফাইনাল ইনিশিয়াল টাকা মাইনাস করি, অন্তিম বা ফাইনাল থেকে ইনিশিয়াল টাকা মাইনাস করি, তাহলে ফাইনাল লেন্থ হয়েছে L2, ইনিশিয়াল ছিল L1, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কত হলো, তাহলে আমরা লিখবো দৈর্ঘ্য বৃদ্ধি। দৈর্ঘ্য বৃদ্ধি এখানে তোমরা লিখবে, বলে দিলাম দৈর্ঘ্য বৃদ্ধি। দৈর্ঘ্য বৃদ্ধি কত হলো, হবে আমার L2 মাইনাস L1। বুঝতে পেরেছো? এইটা হচ্ছে আমার ফাইনাল লেন্থ বেড়েছে, এটা ছিল ইনিশিয়াল, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি হলো, দৈর্ঘ্য বৃদ্ধি ইকুয়ালস টু, এখানে লিখবে দৈর্ঘ্য বৃদ্ধি, দৈর্ঘ্য বৃদ্ধি ইকুয়ালস টু L2 মাইনাস L1। ওকে, ক্লিয়ার? আচ্ছা, টেম্পারেচার চেঞ্জ বা টেম্পারেচার পরিবর্তন কত হলো, টেম্পারেচার কত হলো, ধরো এটা 10 ডিগ্রি বা 40 ডিগ্রি ছিল, এটা আমি 50 ডিগ্রি করলাম, তাহলে টেম্পারেচার চেঞ্জটা কি করব, ফাইনাল মানে ইনিশিয়াল করব। তাহলে তাপমাত্রার পরিবর্তন কি করব, ওখানেও আমি কি করব, T2 মাইনাস T1, কোথায় ডিগ্রি দেবো, আচ্ছা এখানে দিলাম ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এটা ইউনিট, ধরো একটা কিছু একটা ইউনিটে নিয়েছো, সেন্টিমিটার, ক্লিয়ার, বা মিটার কিছু একটা নিয়েছো, একটা ইউনিটে আছে, ধরো L2 মাইনাস L1 হলো, এইটা হলো আমার T2 মাইনাস T1, তাহলে এটা হলো আমার দৈর্ঘ্যের পরিবর্তন, এইটা হলো আমার তাপমাত্রার পরিবর্তন। বুঝতে পেরেছো? এইবারে একটা জিনিস মাথায় রাখতে হবে যে দৈর্ঘ্যের পরিবর্তন বাই হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য। কি বললাম, দৈর্ঘ্যের পরিবর্তন ফর্মুলাটা হচ্ছে, লিখবে দৈর্ঘ্যের পরিবর্তন, দৈর্ঘ্যের পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য, প্রাথমিক দৈর্ঘ্য, দৈর্ঘ্যের পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু বা সমানুপাতিক তাপমাত্রার পরিবর্তন। কি লিখবে, তাপমাত্রার পরিবর্তন। বর্তন, আশা করি দিকটা দেখতে পাচ্ছ, যদি দেখতে না পাও আমি অবশ্যই বলে দিচ্ছি যে কি করবে। ফর্মুলাটা হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু তাপমাত্রার পরিবর্তন। ক্লিয়ার? চেঞ্জ ইন লেন্থ বা ইনিশিয়াল লেন্থ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার ডিফারেন্স। আবার বলছি, দৈর্ঘ্যের পরিবর্তন মানে কতটা দৈর্ঘ্য পরিবর্তন হলো, কতটা দৈর্ঘ্য পরিবর্তন, L2 মাইনাস L1, তাহলে দৈর্ঘ্যের পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য কত ছিল, তাহলে দৈর্ঘ্যের পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য সমানুপাতিক হবে তাপমাত্রার পার্থক্যের সঙ্গে সমানুপাতিক। যেমন আমরা এর আগে যে ল গুলো করেছি, যেমন হয় সমানুপাতিক স্যার V ইজ প্রপোর্শনাল T, এরকম করি না, P ইজ প্রপোর্শনাল বাই V, সেরকমই টাইপের যে দৈর্ঘ্যের পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্যটা সমানুপাতিক হবে তাপমাত্রার পরিবর্তনের সঙ্গে। ক্লিয়ার? আচ্ছা, এবারে আমি একটু মিটিয়ে দেবো। দৈর্ঘ্যের পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু তাপমাত্রার পরিবর্তন, বা দৈর্ঘ্যের পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য সমানুপাতিক হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। ক্লিয়ার? তাহলে আমি এটা একটু লিখি, তাহলে দৈর্ঘ্যের পরিবর্তন কত, দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে আমার L2 মাইনাস L1 বাই প্রাথমিক দৈর্ঘ্য কত, প্রাথমিক দৈর্ঘ্য ছিল L1, তাহলে L1 করলাম, দৈর্ঘ্যের পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য হয়ে গেল, ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার ডিফারেন্স বা তাপমাত্রার পরিবর্তন, তাপমাত্রা পরিবর্তন করছে T2 মাইনাস T1, তাহলে এটা আমি করে দেবো T2 মাইনাস T1। এইটা মাথায় রাখবে, কি মাথায় রাখবে, দৈর্ঘ্যের পরিবর্তন কতটা দৈর্ঘ্য পরিবর্তন হলো বাই প্রাথমিক দৈর্ঘ্য ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। দৈর্ঘ্যের পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। তাহলে আমি করেছি, দেখো দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে L2 মাইনাস L1 হয়েছে, ইনিশিয়ালি L1 ছিল, ফাইনালি L2, তাহলে দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে L2 মাইনাস L1 বাই প্রাথমিক দৈর্ঘ্য ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স বা তাপমাত্রা পরিবর্তন। হয়ে গেল? বুঝতে পেরেছ? আচ্ছা, এই দিকটা আমি মিটিয়ে দিচ্ছি, বুঝে গেছো আশা করি। ক্লিয়ার? তাহলে দৈর্ঘ্যের পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু
তাপমাত্রার পরিবর্তন। এইবারে এই যে সমানুপাতিকটা আছে, এই সমানুপাতিক থেকে আমরা সমান দিতে গেলে একটা ধ্রুবক দিতে হয়। তাহলে আমি এখানে একটা ধ্রুবক বসাবো, তাহলে আমি সমান পেয়ে যাবো। তাহলে এই ফর্মুলাটাকে আমি যদি লিখি, এটাকে আমি এখন যদি লিখি তাহলে হয়ে যাবে L2 মাইনাস L1 বাই হচ্ছে L1 ইজ ইকুয়ালস টু আলফা। আলফা হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক, এর নাম আমি কি বলছি, ইনটু T2 মাইনাস T1। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? দৈর্ঘ্যের পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য ইকুয়ালস টু আলফা ইনটু T2 মাইনাস T1। এই আলফাটা হচ্ছে একটা ধ্রুবক, এই ধ্রুবকটার নাম হচ্ছে থার্মাল এক্সপেনশন কোএফিসিয়েন্ট, বা এটাকে বলবো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এটাকে আমরা কি বলবো, লিখে দিই আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে আলফা কি, আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। বোঝা গেছে? আলফা কি হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এই জিনিসটা আমি বোঝাবো স্যার, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা কি কি হয়, এটা বাড়লে কমলে কি হয় এটা বোঝাবো, পরিষ্কার বুঝবে। তাহলে দেখো, তাহলে চেঞ্জ ইন লেন্থ বা ইনিশিয়াল লেন্থ ইকুয়ালস টু আলফা ইনটু T2 মাইনাস T1। কি করে আসলে বলে দিলাম যে দৈর্ঘ্য পরিবর্তন বা প্রাথমিক দৈর্ঘ্য সমানুপাতিক হচ্ছে তাপমাত্রার পরিবর্তন, সব ভ্যালু বসিয়ে দাও, তাহলে তুমি এটা পেয়ে যাবে। আর এই আলফাটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, এর নাম হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। ওকে, আচ্ছা এর কাজ কি, এটা কি হয় আমি বলছি, তার আগে একবার আলফাটা বের করো। তাহলে আলফা ইকুয়ালস টু কি হবে দেখো, আমি কোথায় করব, এখানে মিটিয়ে দিই। তাহলে আলফা ইকুয়ালস টু হবে L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। এইটাই হয়ে গেল আমার আলফা বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। বুঝতে পেরেছো? ক্লিয়ার? তুমি যদি এইটা মাথায় রাখতে পারো, এই যে কনসেপ্টটা যেটা বলেছিলাম দৈর্ঘ্যের পরিবর্তন বা প্রাথমিক দৈর্ঘ্য ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু তাপমাত্রার পরিবর্তন, সেটা মাথায় থাকলেই তুমি বাকি এগুলো সব জল ভাত, এগুলো সব জল ভাত। আলফা করে দিলে তারপর এখান থেকে আলফা বের করে নিলে হয়ে গেল। তাহলে আমরা ফাইনালি কি পেলাম, L2 মাইনাস L1 বাই L1 ইনটু নিচে হচ্ছে T2 মাইনাস T1। এইটা হচ্ছে আমার আলফা বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। বুঝতে পেরেছো? এইবার আমি বলছি যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা কি, এর ইউনিট কি কি হয়, এটা বেশি হলে কম হলে কি হয়। দেখো এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা প্রত্যেকটা ধাতুর জন্য, ইস্পাত, লোহা, নিকেল, এদের জন্য কিন্তু আলাদা আলাদা। প্রত্যেকটা ধাতুর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলাদা, মানে কেউ একটু বেশি এক্সপ্যান্ড করে, কেউ একটু কম। তাহলে এদের এই যে প্রসারণ গুণাঙ্ক, এটা কিন্তু প্রত্যেকটা ধাতুর জন্য আলাদা আলাদা। মাথায় রাখবে যে ধাতুর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যত বেশি, তার এক্সপেনশন কিন্তু তত বেশি হয়। কি বললাম, যে ধাতুর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক মানে এই আলফার ভ্যালুটা এই আলফার ভ্যালু যত বাড়বে, কোন ধাতুর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যত বাড়বে, তার প্রসারণ তত বেশি হবে। বোঝা গেছে? যে ধাতুর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যত বেশি, তার এক্সপেনশন তত বেশি হবে। ধরো বাইমেটালিক মানে দুটো দ্বিধাতব পাত হয় না, দুটো, এই একটা লোহা দিয়েছি, এই একটা নিকেল, একই লেন্থে ধরো এরকম দিয়ে দিয়েছি, এই একটা লোহার প্লেট পাত আছে, আর নিচে দিলাম আমি ধরো একটা, বা উপরে আমি দিলাম ইস্পাত। ঠিক আছে, নিচেরটা ছিল লোহা, উপরেরটা হচ্ছে ইস্পাত। তাহলে দ্বিধাতব পাত হয়েছে, দুটো পাত এরকম, এই দুটো পাত দিয়ে তৈরি হলে দ্বিধাতব পাত বললো। এইবারে এই দুটো পাতকে যদি আমি হিট করি, তাহলে দুটোই কি একই এক্সপেনশন হবে? অবশ্যই হবে না। কেন? কারণ এদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা সমান নয়। তাহলে কে বেশি এক্সপ্যান্ড করবে? এটা লোহা, এটা নিকেল, বা এটা ইস্পাত, এটা লোহা। তাহলে যার আলফা যত বেশি, তার এক্সপেনশন কিন্তু তত বেশি হবে। বোঝা গেছে? যার আলফা যত বেশি, তার এক্সপেনশন তত বেশি হবে। সাপোজ আমি বললাম যে এর এই যে উপরে আছে, এটা একটা মেটাল, ধরো এটা একটা ধাতু, নিচেরটা একটা ধাতু। যদি ওপরেরটার আলফা বেশি হয়, মানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বেশি হয়, তাহলে এটা উত্তল হয়ে যাবে। কেমন হবে? এইরকম হয়ে যাবে, বেন্ড হয়ে যাবে। আর নিচেরটা এরকম ছোট হবে। মানে এর যদি দৈর্ঘ্য প্রসারণ, উপরেরটা যদি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বেশি হয়, তাহলে এটা কেমন হবে জানো তো? বেন্ড হয়ে যাবে, এরকম হয়ে যাবে। উপরেরটা হচ্ছে এরকম ছিল, নিচেরটা একটু কম বের হবে। এর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বেশি হলে এটা বেশি উত্তল হবে। যার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যত বেশি, তার এক্সপেনশন তত বেশি, এবং সেটা তো উত্তল থাকবে, উত্তলে। বোঝা গেছে? তোমরা কি মাথায় রাখবে, যার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যত বেশি, তার এক্সপেনশন বা প্রসারণ তত বেশি হবে। বোঝা গেছে? প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছো, প্রত্যেকটা টপিক বুঝতে পেরেছো। যদি কারো সমস্যা হয় অবশ্যই কিন্তু তোমরা
কমেন্ট করবে স্যার এই জায়গাটা বুঝতে পারিনি, আবার ভিডিও করবো দরকার হলে। বুঝতে পেরেছো? আচ্ছা এবারে আমরা এই আলফার ইউনিট বের করব, আলফার একক বের করবো। দেখো আলফার একক কি হবে, আলফা কার কার উপর নির্ভর করছে, দৈর্ঘ্য বা দৈর্ঘ্য পরিবর্তন, দৈর্ঘ্যের পরিবর্তন বা দৈর্ঘ্যের পরিবর্তন। এই তো কেটে গেল স্যার, এটা সেন্টিমিটার হলে এটা সেন্টিমিটার, শুধু টেম্পারেচার উপর ডিপেন্ড করবে। বোঝা গেছে? তাহলে আলফাটা কিন্তু আমার নির্ভর করছে তাপমাত্রার উপরে, টেম্পারেচারের উপরে। তাহলে এর যদি সিজিএস এবং এসআই ইউনিট করো, কি কি হবে দেখো। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কে যদি সিজিএস ইউনিট করি এবং এসআই ইউনিট করি, কি কি হবে দেখো। এর লেন্থ তো কেটে গেল, উপরেও লেন্থ আছে স্যার, নিচেও লেন্থ আছে, সেন্টিমিটার বা সেন্টিমিটার যদি করো তাহলে সেন্টিমিটার সেন্টিমিটার কেটে যাবে। তাহলে এসআই যদি আমি করি, এসআই হবে আমার কেলভিন। ক্লিয়ার? এসআই যদি করি, এসআই হবে আমার কেলভিন। কেলভিন না, যেহেতু নিচে আছে, কেলভিন টু দি পাওয়ার -1। কেলভিন যেহেতু টেম্পারেচারটা নিচে ছিল, তাপমাত্রাটা, তার মানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা যে কোনো প্রসারণ আমরা যখন পরে দৈর্ঘ্য, এই ক্ষেত্র, আয়তন করাবো, সবগুলো একই। আমি বললাম যে একটা বুঝে গেলে বাকিগুলো তুমি পেরে যাবে। তাহলে দেখো একমাত্র তাপমাত্রার উপর নির্ভর করছে। তাহলে যেহেতু তাপমাত্রা নিচে আছে, তাহলে কি করবো, কেলভিন টু দি পাওয়ার -1 হবে। তাহলে এসআই ইউনিট, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এসআই ইউনিট হচ্ছে কেলভিন টু দি পাওয়ার -1। আচ্ছা যদি তুমি সিজিএস করো, সিজিএস ইউনিট কি হবে, ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1 হবে। বুঝতে পেরেছো? তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এসআই ইউনিট হচ্ছে কেলভিন টু দি পাওয়ার -1, সিজিএস ইউনিট হচ্ছে ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1। লেন্থের উপরে কিন্তু ডিপেন্ড করছে না, কারণ ওপর নিচে লেন্থটা কিন্তু কেটে যাচ্ছে। এই পর্যন্ত বুঝতে পেরেছো? তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কি আমি প্রথম থেকে বলে দিলাম, যে স্যার থার্মাল এক্সপেনশন বা তাপীয় প্রসারণটা কি বলে দিয়েছি। যদি কোনো পদার্থে তাপ দিলে যদি তার প্রসারণ হয়, তাহলে সেটাকেই বলবো তাপীয় প্রসারণ। তাপীয় প্রসারণ কেন হয় সেটা আমি বলে দিয়েছি স্যার, ওই হিট দিলে, হিট তো এক প্রকার শক্তি, তাহলে পরমাণু শক্তি পাচ্ছে, শক্তি পেলে কি চুপচাপ থাকবে, ভাইব্রেট করতে থাকবে, কলিশন বাড়বে, ফলে ওভারঅল যে কোনো দুটো পরমাণুর মধ্যে দূরত্ব বেড়ে যাবে, ফলে ওভারঅল সিস্টেমের লেন্থ বেড়ে গেল। তাহলে এইটাই হচ্ছে আমার কারণ প্রসারণের বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের। এই পর্যন্ত বুঝতে পেরেছো? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এক্সপ্রেশন আমি বের করে দিলাম। যে কোনো প্রসারণ গুণাঙ্ক বের করতে গেলে দৈর্ঘ্যের পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার ডিফারেন্স। বুঝতে পেরেছো? যদি আমি ক্ষেত্র বলি তাহলে কি লিখবে, ক্ষেত্রফলের পরিবর্তন বাই প্রাথমিক ক্ষেত্র ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার ডিফারেন্স। আয়তন প্রসারণ গুণাঙ্ক যদি করি, তাহলে আয়তনের পরিবর্তন বাই প্রাথমিক আয়তন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার ডিফারেন্স বা তাপমাত্রার পরিবর্তন। হয়ে গেল। এইবার শুধু ডিফারেন্সটা কি হবে, এই যখন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বের করবে, তখন সমানুপাতিক ধ্রুবকটাকে আমি কি ধরবো, আলফা। এটা মাথায় রাখবে, শুধু ডিফারেন্স এই জায়গাতেই। বুঝতে পেরেছো? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যখন বের করবে, তখন আমার সমানুপাতিক ধ্রুবকটা কিন্তু আলফা ধরতে হবে, এটা মাথায় রাখবে। আলফা মানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। যদি কোনো জায়গায় আলফা বলেছে, আলফা মানে এটা, তারপরে আলফা মানে কি, আলফা যেই বলবে মাথায় রাখতে হবে দৈর্ঘ্য, আলফা মানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। ক্লিয়ার? যদি বলে বিটা, তাহলে বিটা মানে কি বলবে, বিটা মানে হচ্ছে ক্ষেত্রফল বা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আর গামা মানে হচ্ছে আমার ভলিউম বা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। দেখে নি তোমাদের বই কি বলছে। হ্যাঁ, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক মানে হচ্ছে বিটা ধরবে, আর যদি হ্যাঁ আয়তন প্রসারণ গুণাঙ্ক তাহলে গামাই ধরা আছে, গামাই ধরবে। বুঝতে পেরেছো? তো আলফা মানে দৈর্ঘ্য, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক মানে আলফা, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক মানে বিটা, আর আয়তন প্রসারণ গুণাঙ্ক মানে অবশ্যই তুমি ধরবে গামা। তিনটে জিনিস বোঝা গেছে? আচ্ছা এবার আমি শুধু এই একটা তো বুঝে গেলে, বাকি সব সেম, শুধু এই ভ্যালুগুলো চেঞ্জ হবে। এখানে এল আছে, যখন আমরা তোমার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, তখন সারফেস এরিয়া, এরিয়া ধরবো, মানে ক্ষেত্র ধরবো। তাহলে ফর্মুলাগুলো কেমন হবে দেখো। ক্ষেত্রকে এ দিয়েও ধরা হয়, এস দিয়েও ধরা হয়, তোমাদের বই এস ধরেছে এই জন্য আমি বলে দিই। তাহলে এইটা গেল পুরো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক একই হবে, শুধু আমরা কি ধরবো, ক্ষেত্র মানে বিটা লিখবো, আর ওই জিনিসগুলো একটু একটু চেঞ্জ করবো। তাহলে এখন আমরা 2 নম্বরে শুরু করছি, ক্ষেত্র প্রসারণ। তাহলে ক্ষেত্র প্রসারণ বিটা ইকুয়ালস টু হবে S2, তোমাদের এস ধরেছে তাহলে আমি এসি ধরি, S2 মাইনাস S1 বাই প্রাথমিক ক্ষেত্র S1, আচ্ছা ডাইরেক্ট ইনটু হচ্ছে T2 মাইনাস T1। বুঝতে পেরেছো? এইটা হচ্ছে আবার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। ইউনিট কি হবে, সেম একই ইউনিট হবে। আচ্ছা লাস্ট হচ্ছে আমার গামা বা হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক গেল। আচ্ছা এরপরে আমরা লাস্ট হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্কটা বলবো, এটা থার্ড পার্ট, আয়তন
প্রসারণ গুণাঙ্ক, গামা V2 মাইনাস V1 আয়তনের পরিবর্তন বাই প্রাথমিক আয়তন। আচ্ছা 1 লিখছি 2 লিখছি এগুলো তো জানো, এই 1 মানে হচ্ছে প্রাথমিক, এই 1 যদি থাকে প্রাথমিক, 2 মানে হচ্ছে ফাইনাল। তাহলে V2 মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1, এইটা হচ্ছে আমার আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে আমরা বুঝে গেলাম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক আর ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। এবার এই তিনটের মধ্যে রিলেশন আছে, মানে তোমাকে যদি বলা হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে দেয়, তাহলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বের করে নিতে পারবো। ক্লিয়ার? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যদি বলে দেয়, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বের করে দেবো, বা আমি আয়তন প্রসারণ গুণাঙ্ক বের করে নিতে পারি। তিনটে রিলেশন আছে, রিলেশনটা কিন্তু মাথায় রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষায় এমসিকিউ দিয়ে দিতে পারে যে তিনটের মধ্যে রিলেশনটা কি। ওকে, তাই রিলেশনটা কিন্তু মাথায় রাখতে হবে। আলফা ইকুয়ালস টু বিটা বাই 2 ইকুয়ালস টু গামা বাই 3। এর মানে কি? এর মানে হচ্ছে আলফা মানে বিটা বাই 2 ইকুয়ালস টু গামা বাই 3। এর মানে হচ্ছে দেখো, আমি যে কোনো একটা জিনিস বের করে দেখো, আমি এই দুটো রিলেশন করছি। তাহলে বিটা যদি করি, বিটা ইকুয়ালস টু কি হবে? 2 আলফা। আচ্ছা এটার সঙ্গে এটা যদি করি তাহলে কি হবে? দেখো গামা ইকুয়ালস টু 3 আলফা। এই তিনটে দিয়ে কি বুঝতে পারছো না তো? সব থেকে কম প্রসারণ হয় দৈর্ঘ্যের প্রসারণ। সব থেকে কোনো একটা পদার্থ নিলে, কঠিন পদার্থ মেটালিক ডিস্ক, যার দৈর্ঘ্য আছে ক্ষেত্র আছে, তিনটেই প্রসারণ হয়। তাহলে তোমার যদি বলে সব থেকে কম প্রসারণ কার হয় জানো তো? দৈর্ঘ্যের প্রসারণ সব থেকে কম হবে। দেখো দৈর্ঘ্যের প্রসারণ হচ্ছে সব থেকে কম, আর সব থেকে বেশি হবে আমার আয়তন প্রসারণ গুণাঙ্ক। কি করে বুঝবো? এই যে ফর্মুলা থেকে দেখো, আয়তন প্রসারণ গুণাঙ্কটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের 3 গুণ। কত গুণ? তোমাকে এইভাবে কোশ্চেন দিতে পারে যে স্যার আয়তন প্রসারণ গুণাঙ্কটা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের কত গুণ। তাহলে এখান থেকে তুমি দেখতে পাচ্ছ, দেখো আয়তন প্রসারণ গুণাঙ্ক হবে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের 3 গুণ। কি করে পেলাম? এই যে এটার সঙ্গে এটা ইকুয়াল করো, একবার এটার সঙ্গে ইকুয়াল করো, তাহলে তুমি পেয়ে যাবে। এখান থেকে দুটো রিলেশন পেয়ে যাচ্ছ, এইটা একটা আর এটা একটা। বোঝা গেছে আমি কি বললাম? যে কোনো পদার্থের যদি এক্সপ্যান্ড করো, মানে এক্সপ্যানশন দেখো, তাহলে সব থেকে কম প্রসারণ হয় দৈর্ঘ্যের প্রসারণটা সব থেকে কম হয়, দৈর্ঘ্য প্রসারণ সব থেকে কম হয়, বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সব থেকে কম হয়। কোন একটা পদার্থ নিয়েছো, তাকে এক্সপ্যান্ড করে দেখলে, চেক করে দেখলে স্যার দৈর্ঘ্যটা বেশি বেড়েছে না ক্ষেত্রটা না আয়তন না হ্যান না ত্যান, তাহলে তুমি দেখবে যে দৈর্ঘ্যের প্রসারণটা কিন্তু সব থেকে কম হয়। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সব থেকে কম, আর আয়তন প্রসারণ গুণাঙ্ক কিন্তু সব থেকে বেশি। কত গুণ বেশি সেটা কিন্তু আমি বলে দিয়েছি। দেখো তোমার আয়তন প্রসারণ গুণাঙ্কটা হবে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের 3 গুণ, আয়তন প্রসারণ গুণাঙ্ক হবে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের 3 গুণ, আর ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক হবে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের 2 গুণ। তাহলে সব থেকে কম কে হলো? দৈর্ঘ্য। সব থেকে বেশি হলো আয়তন প্রসারণ, তারপর হচ্ছে ক্ষেত্র প্রসারণ, তারপর হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ। এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক এবং ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। এই যে রিলেশনটা, এই রিলেশনটা কিন্তু মাথায় রাখবে, এমসিকিউ আকারে কিন্তু আসতে পারে। বুঝতে পেরেছো? বা তোমাকে বললো কোন একটা পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 10 সেন্টিমিটার হলো, তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্ক কত হবে, বা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কত হবে, বা তোমাকে আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে দিয়েছে, তোমাকে বের করতে হবে তোমার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে কিভাবে বের করবে? এই রিলেশনটা কিন্তু মাথায় রাখতে হবে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি কারো সমস্যা হয় অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে। ক্লিয়ার?